হ্যালো ভিউয়ার্স। হুম আজকে আমি এসেছি তোমাদের ক্লাসে। ক্লাস 9 এবং ক্লাস 10 এই দুটো ক্লাস খুবই ভাইটাল। এই জন্য ভাবছি আমি ক্লাস 9-এ তোমাদের যে মূল কনসেপ্ট, মূলের ধারণা যেটা আছে সেইটা সম্পর্কে কিছু জিনিস বলতে হবে, বোঝাতে হবে। মূলের ধারণা বা মূল কনসেপ্ট, অর্থাৎ এটা নবম শ্রেণী। নবম শ্রেণী নবম শ্রেণী মূলের ধারণা বা এটা মূল কনসেপ্ট জিনিসটা, ঠিক আছে। এখন মূল জিনিসটা কি এটা জানা দরকার। যে সকল পদার্থ সে মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে, 1 গ্রাম অণু পরিমাণ এর মধ্যে যত সংখ্যক, এই 1 গ্রাম অণু পরিমাণকেই মোল বলা হয়। 1 গ্রাম অণু পরিমাণ তার মানে কি, মানে আণবিক গুরুত্বকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাকে গ্রাম পরমাণু বা মোল বলে। আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম পরমাণু বা মোল বলে। এখন আণবিক গুরুত্ব জিনিসটা কি না, আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, গ্রাম অণু, গ্রাম পরমাণু, এগুলো জানতে হবে। পারমাণবিক গুরুত্ব থেকে আমরা আণবিক গুরুত্ব নির্ণয় করি। কতগুলো মৌলের পারমাণবিক গুরুত্ব মনে রাখতে হবে। যেমন ধরো হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16। এই পারমাণবিক গুরুত্বগুলো মনে রাখতে হবে, কারণ আমরা পারমাণবিক গুরুত্ব থেকে আণবিক গুরুত্ব নির্ণয় করি। তাহলে পারমাণবিক গুরুত্ব জানাটা দরকার প্রথমে। এখন পারমাণবিক গুরুত্ব 3টে স্কেলে বলা হয়, একটা হাইড্রোজেন স্কেল, একটা কার্বন স্কেল, একটা অক্সিজেন স্কেল। সাধারণত কার্বন স্কেলে যদি বলি তাহলে বলতে হবে কি, কোনো মৌলের একটি পরমাণু একটি কার্বন পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে বলে আণবিক গুরুত্ব। কোনো মৌলের একটা পরমাণু একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী তাকে বলে পারমাণবিক গুরুত্ব। কোনো মৌলের একটি পরমাণু একটা অক্সিজেন পরমাণুর 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে বলে পারমাণবিক গুরুত্ব। কতগুলো মৌলের পারমাণবিক গুরুত্ব মনে রাখতে হবে, তার থেকে আমরা আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারি। যেমন ধরো জলের আণবিক গুরুত্ব কত হবে না, আণবিক গুরুত্বটা নির্ণয় করা হয় সংকেত থেকে। কারণ জলের সংকেত হচ্ছে H2O। H2O মানে দুটো হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। একটা হাইড্রোজেনের জন্য 1, দুটো হাইড্রোজেনের জন্য 2, তার মানে 2 + 16। জলের আণবিক গুরুত্ব হয়ে গেল 18। কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব, কার্বনের হচ্ছে পারমাণবিক গুরুত্ব 12, অক্সিজেন হচ্ছে 16 × 2, তার মানে 12 + 32 = 44। ঠিক আছে। এখন ধরো অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব কত হবে না, নাইট্রোজেন 14 প্লাস 3টে হাইড্রোজেন 3 × 1, 14 × 3 = 17 হয়ে গেল। তাহলে আণবিক গুরুত্বকে যদি গ্রামে প্রকাশ করি তাকে গ্রাম অণু বা মোল বলা হয়। আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করতে হবে, তার মানে 1 গ্রাম অণু জল সমান কত গ্রাম জল হবে, 18 গ্রাম জল। 18 গ্রাম জল মানে হচ্ছে 1 মোল জল। 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। 1 গ্রাম অণু অ্যামোনিয়া মানে 17 গ্রাম অ্যামোনিয়া। এই বিষয়গুলো জানতে হবে মোলের ধারণাতে। আর তোমাকে জানতে হবে এখানে মোলার আয়তন কাকে বলে না, এসটিপিতে। এসটিপি মানে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এসটিপিতে
1 গ্রাম অণু পরিমাণ পদার্থ যে আয়তন দখল করে তাকে বলে মোলার আয়তন। 1 গ্রাম অণুর আয়তনকেই বলা হয় মোলার আয়তন। এখন মোলার আয়তন বা আয়তন, আরেকটা জিনিস এখানে আছে অ্যাভোগাড্রোর সংখ্যা। 1 গ্রাম অণু পদার্থের মধ্যে যত সংখ্যক অণু থাকে সেই সংখ্যাটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা মানটা কত না, অ্যাভোগাড্রোর সংখ্যার মান হচ্ছে 6.022 × 10⁻23। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যার মান। অর্থাৎ 1 গ্রাম অণু যে কোনো পদার্থের মধ্যে এত সংখ্যক অণু থাকে। তার মানে মোলের ধারণার যে অঙ্ক, মোল শব্দটা প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী অসওয়াল্ড। এটা জানতে হবে, মোল শব্দটা প্রথম ব্যবহার করেন। মোল শব্দটার অর্থ হচ্ছে রাশি বা স্তূপ। রাশি বা স্তূপ মোল শব্দটার অর্থ। তাহলে মোলের ধারণা থেকে তোমাদের কি কি অঙ্ক আসতে পারে না, এখানে একটা ট্রায়াঙ্গুলার রিলেশন মনে রাখতে হবে। ট্রায়াঙ্গুলার রিলেশন বলা হচ্ছে কেন? কারণ ট্রায়াঙ্গুলার রিলেশন বলা হচ্ছে যে পদার্থটা যদি 1 মোল হয়, 1 মোল পদার্থ, তার আয়তন কত হবে? 22.4 লিটার। তার মধ্যে অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা। এই বিষয়টা যদি মাথার মধ্যে থাকে, মোল থেকে যে কোনো অঙ্ক করতে পারবে, যে কোনো অঙ্ক করা যাবে। এই বিষয়টা ট্রায়াঙ্গুলার রিলেশনটা মনে রাখতে হবে যে পদার্থটা যদি 1 মোল হয় তার আয়তন হবে এসটিপিতে 22.4 লিটার। তার মধ্যে অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে? এরপরে তোমাদের অঙ্ক। ধরো তোমাকে পরীক্ষায় বললো ছোট ছোট অঙ্ক যে 1.5 মোল CO2। 1 নম্বরে অঙ্ক হচ্ছে 1.5 মোল CO2 সমান কত গ্রাম CO2। ঠিক আছে? তাহলে আমরা তো সহজেই জানি যে 1 মোল CO2 মানে কত গ্রাম। 1 মোল CO2 সমান 44 গ্রাম CO2, এটা আমরা জানি। তাহলে 1.5 মোল CO2 সমান হবে 44 × 1.5 = 66 গ্রাম। হয়ে গেল? ঠিক আছে, নো প্রবলেম। এই হচ্ছে। আবার তোমাকে আমি বিভিন্ন রকম 2 নম্বর অঙ্ক, এইভাবে কতগুলো অঙ্ক দেখছি আমি। বললো যে 11 গ্রাম এসটিপিতে লেখো। হ্যাঁ, শুধু এসটিপিতে 11 গ্রাম CO2 এর আয়তন কত? 11 গ্রাম CO2 আয়তন কত হবে এসটিপিতে? এখন দেখো, আমরা জানি এসটিপিতে, আমরা কি জানি? এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, প্রমাণ চাপ এবং উষ্ণতা। এসটিপিতে 44 গ্রাম CO2 এর আয়তন কত? এর আয়তন হচ্ছে 22.4 লিটার। কেন এর আয়তন 22.4 লিটার হলো? 44 গ্রাম মানে হচ্ছে 1 মোল CO2। তাহলে 1 মোল CO2 যদি হয় তাহলে তার আয়তন তো এসটিপিতে আমরা জানি 22.4 লিটার। এটা সহজ। তারপর ঐকিক নিয়মে চলে আসো। 1 গ্রাম CO2 আয়তন কত হবে? 22.4/44। 11 গ্রাম CO2 আয়তন কত হবে? 22.4/44 × 11। কাটাকাটি করলে হচ্ছে 5.6 গ্রাম, 5.6 লিটার। হয়ে গেল? কোনো প্রবলেম নেই বোঝার? এইরকম ধরনের মোলের অঙ্ক, কাজে এটা কোনো সমস্যা কিছু নয়। আজকে 2টো হলো, এখন 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কে অণুর সংখ্যার একটা অঙ্ক করি। ধরো এবারে সাপোজ বললো যে 9 গ্রাম জলে
ধরো 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত? 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত? 1 মোল জল মানে 18 গ্রাম জল। জলের আণবিক ওজন 18। এটা মাথায় রাখতে হবে কিন্তু। কতগুলো যেগুলো মোস্ট কমন আছে, যেমন ধরো জল, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, মিথেন, সালফার ডাইঅক্সাইড, যেগুলো আমরা মোস্ট কমন সবসময় বলি, যেগুলো তাদের আণবিক ওজনটা কিন্তু মনে রাখার দরকার আছে খুব। তাহলে 1 মোল জল মানে হচ্ছে 18 গ্রাম জল। আর ওই ট্রায়াঙ্গুলার রিলেশন, যদি 1 মোল হয় পদার্থটা, তাহলে তার অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে কত সহজ দেখো। তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। একে কত হবে? 6.022 ইন্টু 10⁻23 বাই 18। আর 9 গ্রামে কত হবে না? 6.022 ইন্টু 10⁻23 বাই 18 ইন্টু 9। কাটাকাটি করো। 3.011 ইন্টু 10⁻23 হয়ে গেল 3.011 ইন্টু 10⁻23। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক হয়ে গেল। এখন 4 নম্বরে দেখো আরেকটা অঙ্ক বলছি আমি। 4 নম্বরে তোমাদের সাপোজ হয়তো বললো যে একটা অ্যামোনিয়ার অঙ্ক। 4 নম্বর হচ্ছে অ্যামোনিয়া। মনে করো বললো 8.5 গ্রাম অ্যামোনিয়াতে পরমাণুর সংখ্যা কত? 8.5 গ্রাম অ্যামোনিয়াতে পরমাণুর সংখ্যা কত? ঠিক আছে, এখন ধরো অ্যামোনিয়া 1 মোল অ্যামোনিয়া মানে হচ্ছে কত গ্রাম অ্যামোনিয়া? 1 মোল অ্যামোনিয়া মানে আমরা জানি 17 গ্রাম। নাইট্রোজেন 14, হাইড্রোজেন 3। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত? 17 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, তাহলে 1 গ্রামে অণুর সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23 বাই 17। আর 8.5 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23 বাই 17 ইন্টু 8.5। কাটাকাটি করো। 3.011 ইন্টু 10⁻23। এইটা বেরোলো অণুর সংখ্যা। প্রশ্নে আছে পরমাণুর সংখ্যা। একটা অ্যামোনিয়া অণুতে কটা পরমাণু আছে? 1, 3, 4টে। একটা অ্যামোনিয়া অণু মানে কি? একটা নাইট্রোজেন পরমাণু, 3টে হাইড্রোজেন পরমাণু। তাহলে একটা অ্যামোনিয়া অণুতে যদি 4টে পরমাণু থাকে, তাহলে এত সংখ্যক অ্যামোনিয়া অণুতে কত পরমাণু থাকবে? তাহলে মোট পরমাণুর সংখ্যা কত হবে? 3.011 ইন্টু 10⁻23 ইন্টু 4। ঠিক আছে, 4 দিয়ে গুণ করো। 3 4 12.044 ইন্টু 10⁻23। মোট পরমাণুর সংখ্যা হয়ে গেল। এইগুলো হচ্ছে মোলের ধারণার, আর কিছুই নেই। মোলের ধারণা তোমাদের জানতে হবে, শুধু ওইটা মাথায় রাখতে হবে। বেশ কিছু মৌলের আণবিক ওজনটা মনে রাখবে, বেশ কিছু মৌলের পারমাণবিক ওজন মনে রাখলে, আণবিক ওজন যত, তার মানে 1 মোল সমান তত গ্রাম। আণবিক ওজন যত, 1 মোল সমান তত গ্রাম, এটা মনে রাখতে হবে।
যেমন বললাম 1 মোল জল 18 গ্রাম জল, 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান কত? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে জল, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড এই সমস্ত যেগুলো কমন কম্পাউন্ড, তাদের 1 মোল পরিমাণটা যদি মনে থাকে, তাহলে 1 মোল হবে কি? তার মধ্যে অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা, আর তার মধ্যে হবে আয়তন হবে 22.4 লিটার। তবে হ্যাঁ, পদার্থটা যদি গ্যাসীয় পদার্থ হয় তাহলে এসটিপিতে, আগে এটাকে এনটিপি বলা হতো, এনটিপি এবং এসটিপি দুটো একই জিনিস। এনটিপির পুরো নাম হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, আর এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এই দুটো কিন্তু একই জিনিস, প্রমাণ চাপ ও উষ্ণতা। কিন্তু অনেকেই জানে না প্রমাণ চাপ উষ্ণতা কাকে বলে। তাহলে প্রমাণ চাপ কাকে বলে না, 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপকে বলা হয় প্রমাণ চাপ। কিন্তু শুধুমাত্র 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপ বললে হবে না, কি বলতে হবে না, বলতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভ যে চাপ দেয় তাকে বলা হয় প্রমাণ চাপ। এই প্রমাণ চাপ ও উষ্ণতাকে বলা হয় ইংরেজিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার অথবা নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তার মানে এসটিপি অথবা এনটিপি এই কথাটা ব্যবহার করা হয়। তাহলে মোলের ধারণা থেকে আমি তোমাদের যে কয়েকটা অঙ্ক বুঝিয়ে দিলাম, এই মোলের ধারণা থেকে এই ছাড়া কিছু নেই। অর্থাৎ মেন বিষয়টা হচ্ছে ট্রায়াঙ্গুলার রিলেশন। একটা পদার্থটা যদি 1 মোল হয় তার আয়তন এসটিপিতে হবে 22.4 লিটার, অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা। এইটা মাথায় রাখলে আর অঙ্কে কোনো প্রবলেম নেই। তো ক্লাস 9-এ দেখো মোলের ধারণাটা আমি কিছুটা বললাম। এখন এর পরে আবার ধরো কোনোদিন ক্লাসে আসব, তখন অঙ্ক হতে পারে, কারণ আমার তো শুধু ক্লাস 9টা উদ্দেশ্য না, 9, 10, 7, 8 সব ক্লাসের মধ্যেই আসার উদ্দেশ্য আছে। তাহলে ধরো 9-এর কথা বলছি আমি, যে কোনো দিন এরপরে আসে পদার্থের গঠন ও ধর্ম, খুব ভাইটাল চ্যাপ্টার, 3rd চ্যাপ্টার। প্রতিটা চ্যাপ্টারেই ভাইটাল চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টারেই ইম্পর্টেন্স দিতে হবে, সমান গুরুত্ব সহকারে পড়তে হবে। আর পদার্থের গঠন ও ধর্ম যেখানে আছে, তোমার আর্কিমেডিসের সূত্র আছে, হ্যাঁ, যেখানে আছে চাপ ঘাত সেই সংক্রান্ত কিছু অঙ্ক আছে। তারপরে তোমাদের কার্যক্ষমতা শক্তি, এইখান কার্যক্ষমতা শক্তি থেকে কি কি অঙ্ক আসতে পারে একটা ক্লাস নেব। হ্যাঁ, এটা হচ্ছে। আর শুধু যে আমি ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নেবো তা না, অঙ্কের ক্লাসেও আসার কথা আছে। অঙ্কটাও কিন্তু খুব ভাইটাল সাবজেক্ট। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। পরবর্তীকালে তোমরা যখন কোনো কম্পিটিশন পরীক্ষায় যাবে, 3টে জিনিস তোমাদের ভালো করে জানতেই হবে। একটা হচ্ছে অঙ্ক, ইংরেজি, জেনারেল নলেজ। জেনারেল নলেজ মিনস নট অনলি সায়েন্স, নট অনলি হিস্ট্রি, নট অনলি জিওগ্রাফি, প্রত্যেকটা সাবজেক্টের মিশ্রণটাই হচ্ছে জেনারেল নলেজ। তাহলে ধরো অঙ্ক সাবজেক্টে, অঙ্ক যেমন তোমাদের 9-এর লাভ ক্ষতি আছে। আমি একটা লাভ ক্ষতির একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। লাভ ক্ষতি অঙ্কের, যে তোমাকে বলা হলো, আচ্ছা একটা জিনিস 500 টাকায় বিক্রি করে 100 টাকা লাভ করেছে এক ব্যক্তি, সে শতকরা কত লাভ করলো? আরে তুমি সহজে বলে দেবে 500 টাকায় 100 টাকা লাভ, তাহলে 100 টাকায় লাভ হচ্ছে 20 টাকা। কথা ঠিকই, 500 টাকায় যদি 100 টাকা লাভ হয়, 100 টাকা লাভ হবে 20 টাকা, তার মানে শতকরা 20% লাভ। কিন্তু ব্যাপারটা ভুল। 500 টাকায় বিক্রি করলে যদি 100 টাকা লাভ হয়, তাহলে শতকরা 20% লাভ নয়। তাহলে কি করতে হবে? আরে 500 টাকায় বিক্রি করেছে, 100 টাকা লাভ করেছে, মানে জিনিসটা কতই কিনেছে আগে ভাবো। জিনিসটা কিনেছে কতই না 400 টাকায়,
তাহলে তোমাকে শতকরা লাভ হিসাব করতে গেলে কি করতে হবে? তোমার তো লাভ হলো 400 টাকায় 100 টাকা লাভ হয়েছে, 500 টাকায় তো 100 টাকা নয়। তো 400 টাকায় যদি 100 টাকা লাভ হয়, 1 টাকায় কত, 100 টাকায় কত না 25 টাকা, তাহলে শতকরা 25% লাভ হবে। এইরকম ব্যাপারটা হচ্ছে, সাধারণ বুদ্ধি একটা রাখলেই অঙ্ক হবে। যে অঙ্কটা যখন করবে তখন ভাবতে হবে যে আমাকে কত এই জিনিসটা কিনেছি আর কত লাভ করেছি। লাভ বা ক্ষতি কখনো বিক্রয় মূল্যের উপরে হয় না, ক্রয় মূল্যের উপরে হয়, এটা ভাবতে হবে। এটা কিন্তু মেইন বিষয় লাভ ক্ষতি অঙ্ক করার সময়, ঠিক আছে? আর 9-এর আবার বিভিন্ন চ্যাপ্টারে যাব অঙ্কে। অঙ্কের বিভিন্ন যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে তো আমি একটা লাভ ক্ষতি বললাম, কিন্তু 21টা চ্যাপ্টার আছে। ক্লাস 9-এ পরিমিতি আছে, একটা ভাইটাল জিনিস। পরিমিতি আছে 15 প্রশ্নমালা, 16 প্রশ্নমালা, এগুলো হচ্ছে পরিমিতি আছে। পরিমিতির সূত্রগুলো, অর্থাৎ সূত্রগুলোকে তোমাকে জানতে হবে অঙ্ক করতে গেলে, আর বুদ্ধি খাটাতে হবে। আর অঙ্ক ফর প্র্যাকটিস, যে অঙ্ক নিয়মিত প্র্যাকটিস করে তারই অঙ্ক হবে। হ্যাঁ, তুমি যদি অঙ্ককে দূরে ঠেলে দাও, অঙ্ক তোমাকে আরো দূরে ঠেলে দেবে। তার মানে প্র্যাকটিস মাস্ট। প্র্যাকটিস না করে কখনোই অঙ্কে নাম্বার পাওয়া যায় না। আর তুমি হয়তো গ্র্যাজুয়েশন করে গেছো একটা কম্পিটিশন পরীক্ষাতে, সেখানে মিনিমাম গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন, কিন্তু তোমাকে একটা 100টা কোশ্চেন দিয়ে বলা হলো যে 2 ঘন্টার মধ্যে করতে হবে। সেই প্রশ্নে কি থাকে? সব মাধ্যমিক লেভেলের, কি অঙ্ক, কি ইংরেজি, কি জেনারেল নলেজ। জেনারেল নলেজ মানে হচ্ছে ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, সব থেকে প্রশ্ন, এটাই জেনারেল নলেজ। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? ভূগোল, একটা জেনারেল নলেজ। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? ইতিহাস, কিন্তু জেনারেল নলেজ। একটা তড়িতের পরিবাহী অধাতুর নাম কি? গ্রাফাইট, ফিজিক্যাল সায়েন্স, জেনারেল নলেজ। মানুষের শরীরে সর্ববৃহৎ কোষ কোনটা? না স্নায়ু কোষ, জেনারেল নলেজ। এই হচ্ছে ব্যাপার। তার মানে জেনারেল নলেজে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, অঙ্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে, ইংরেজিতে জ্ঞান অর্জন করতে হবে। এখন আমি যেহেতু 6 থেকে 10 পর্যন্ত বিভিন্ন দিন বিভিন্ন ক্লাসে আসার কথা, কাজেই তোমাদের 9-এর ক্লাসেও মাঝে মাঝে আসবো। ওই যে বললাম, অঙ্ক এবং ফিজিক্যাল সায়েন্স, এই দুটো সাবজেক্টের উপরে মাঝে মাঝে ক্লাস নেব। তোমরা চ্যানেলটা, আমার ইউটিউব চ্যানেলটা দেখবে, ফেসবুক পেজটাও দেখবে, সেখানে কি কি যাচ্ছে, হ্যাঁ সেগুলো ভালো করে দেখবে। দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করবে, আর কমেন্টস বক্সে কমেন্ট করবে। অর্থাৎ যদি কোনো তোমাদের প্রবলেম থাকে কোনো কিছুতে, তাহলে তোমরা কমেন্টস করবে, ঠিক আছে? তাহলে এরপরে আমি, যেমন ক্লাস 10-এ আসতে হবে, 10 আর 9টা একটু বেশি গুরুত্ব দিতে হবে। এরপরে আমি ক্লাস 10-এ আসবো, যেখানে ফিজিক্যাল সায়েন্সের অঙ্কটার উপরেই জোর দেবো। ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক, প্রবাহী তড়িতে অনেক অঙ্ক আছে। প্রবাহী তড়িতের অঙ্কগুলো একদিন অঙ্কের ক্লাস নেবো, শুধু প্রবাহী তড়িৎ নিয়ে অঙ্কের ক্লাস, ঠিক আছে? আজকে তাহলে এখানেই শেষ করছি। হ্যাঁ, ঠিক আছে, বন্ধ করে